দেখো দেখা যাচ্ছে মিডিয়া, দেখা যাচ্ছে জি ভাইয়া। জি ভাইয়া। লেখক কে? ইউরিপিডিস। ইউরিপিডিস, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তাহলে মিডিয়া নাটকের মূল কাহিনী শুরু হয় কি প্রতিশোধ। মিডিয়া তার স্বামী জেসনের প্রতি ভীষণ রাগান্বিত হয়। মিডিয়া কার কন্যা? কলসিস। কার কন্যা? সলকিসের রাজকন্যা ভাইয়া। হ্যাঁ। আর মিডিয়া তার রাগটা কার প্রতি? তার স্বামী জেসনের প্রতি। কারণ জেসন তাকে ছেড়ে আরেকটা বিয়ে করতে চায়। মিডিয়া তার প্রতিশোধের পরিকল্পনা শুরু করে। মিডিয়া দেবতাদের বংশধর। তার কি ছিল? ভবিষ্যৎ বলার ক্ষমতা ছিল। সে জেসনকে ভালোবেসে বিয়ে করেছিল। মিডিয়া তার জাদু দিয়ে জেসনকে সাহায্য করেছিল কিসের জন্য? গোল্ডেন ফ্লিস গোল্ডেন ফ্লিস সংগ্রহ করতে। আনতে। এই গোল্ডেন ফ্লিসটা মূলত বাংলাটা কি? সোনালী ভেড়ার চামড়া। কি? সোনালী ভেড়ার চামড়া। আচ্ছা, যাই হোক, আমরা শুধু ইংরেজিটা আগে জানছি না, যে কি সংগ্রহ করতে গেছে? গোল্ডেন ফ্লিস। বাংলাটাও জানলাম। এই জন্য সে নিজের পরিবার এবং কি করছিল? এই মিডিয়া জেসনকে পাওয়ার জন্য সে নিজের পরিবার এবং দেশটাকে ত্যাগ করেছিল। নাটকটির পটভূমি হইতেছি কোথায়? সেটিং কোথায়? করিন্থ শহর। জেসন এইখানে মিডিয়ার সঙ্গে থাকে, কিন্তু এখন জেসন কি করে? জেসন রাজা ক্রেয়নের কন্যা গ্লাউসকে বিয়ে করতে চায়। এতে মিডিয়া ক্রোধে দুঃখে ভেঙে পড়ে। নাটকের শুরুতেই মিডিয়া কি কয়? ক্রোধে জ্বলছে। তার নার্স মানে কি? মিডিয়া এবং তার সন্তানদের যে দেখাশোনা করে, তার কান্না এবং রাগ শুনে ভয় পায়। নার্স কি করে? মিডিয়ার কান্না শুনে ভয় পায়। নার্স ভাবে মিডিয়া হয়তো নিজের ক্ষতি করবে, এমনকি হয়তো সন্তানদেরও মেরে ফেলতে পারে। নার্স বিলাপ করে কি? কি বিলাপ করে? অতীতের ঘটনা। অতীতের ঘটনাটা হইতেছে কি আগে হবে, কিন্তু আমি দিছি কখন? পরে। কারণ এই ঘটনা যদি না জানো তাহলে তুমি তো মানে এই যে অতীতের যে ঘটনা, কেন কিভাবে এই জেসনের সাথে মিডিয়ার ঘটনাটা হইলো, কেন কিভাবে বিয়ে করলো, এটি হইতেছে মূল ঘটনা। এটা আগে জানলে পরে তুমি বিস্তারিত বর্ণনা করতে পারতা, কিন্তু আমি পরে দিছি কারণ নার্সের সাথে তো কথাটা মিলাইতে হবে। দেখো, অতীতের নার্স বিলাপ করে অতীতের কিছু ঘটনা বর্ণনা নিয়ে। অতীতের এই ঘটনা বর্তমান সমস্যা তৈরির পিছনেই কাজ করছে। নার্স বলে ইয়োক্লাস রাজ্যের রাজা ছিল কে? এসন। তার মৃত্যুর সময় তার পুত্র জেসন ছিল খুবই ছোট। ছোট জেসনের রাজ্য পরিচালনা করার ক্ষমতা ছিল না। তাই রাজা এসন তার সৎ ভাই পেলিয়াসকে মানে রাজ্য পরিচালনার দায়িত্ব দেয় এবং বলে যায় কি জেসনকে লেখাপড়ার জন্য বিদেশ পাঠাতে। তিনি আরো বলে জেসন লেখাপড়া করে প্রাপ্তবয়স্ক হয়ে ফিরে আসার পর রাজ্যের ক্ষমতা যেন জেসনকে দিয়ে দেওয়া হয়। এবার পেলিয়াস ইয়োক্লাসের রাজ্যের রাজা হইল। অনেক বছর পর জেসন বিদেশ থেকে ফিরে আসে, তার লেখাপড়া শেষ হয়। এসে সে তার চাচা পেলিয়াসের কাছে তার রাজ্য ক্ষমতা দাবি করে, কিন্তু পেলিয়াস তার ক্ষমতা ছাড়তে চায় না। সে একটা কৌশল অবলম্বন করে। সে তাকে প্রশ্ন করে, যদি 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 কাউকে দেখে তুমি ভয় পাও বা তার হাত থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমার কি করা উচিত? জেসন বলে তাকে গোল্ডেন ফ্লেস এটা আনতে পাঠানো উচিত। তখন পর্যন্ত যারাই গোল্ডেন ফ্লিস আনতে গিয়েছিল তারা সবাই মারা গিয়েছিল। পেলিয়াস ভাবে জেসন গোল্ডেন ফ্লিস আনতে গিয়েও মারা যাবে। তাই পেলিয়াস তাকে বলে, তুমি রাজ্য পরিচালনায় যোগ্য হয়েছে কিনা এর জন্য তোমাকে একটা যোগ্যতার প্রমাণ দিতে হবে। গোল্ডেন ফ্লিস আনতে পারলে জেসনকে রাজ্যের সিংহাসন হস্তান্তর করার প্রতিশ্রুতি পেলিয়াস দেয়। জেসন ছিল অনেক সাহসী। সে পেলিয়াসের শর্তে রাজি হয় এবং শক্তিশালী যুবকদের নিয়ে একটা দল গঠন করে। এরপর তারা আর্গো নামের এক জাহাজ করে কলকিসে যাত্রা শুরু করে গোল্ডেন ফ্লিস আনার জন্য। কলকিস রাজ্যের রাজার নাম কি? কলকিস রাজ্যের রাজা এডিস। কলকিস রাজ্যের জেসনের আগমনে মোটেও খুশি হয় না। তিনি চান না কেউ কলকিস রাজ্য থেকে এই গোল্ডেন ফ্লিস অর্জন করবে, মানে সক্ষম হোক। কারণ গোল্ডেন ফ্লিস কলকিস রাজ্যের একটা সম্মানের বস্তু, কিন্তু কলকিস রাজ্যের রাজকন্যা রাজা এইটিসের মেয়ে নাম কি? মিডিয়া। মিডিয়া। মিডিয়া মিডিয়া জেসনকে প্রথম দেখায় ভালোবেসে ফেলে, যাকে বলা হয় লাভ এট দ্য ফার্স্ট সাইট। জেসনও মিডিয়াকে ভালোবেসে ফেলে। মিডিয়া আগে থেকে জাদুবিদ্যা চর্চা করতো, অর্থাৎ সে জাদু শিখতো। তাই জাদুবিদ্যা দিয়ে সে জেসনকে গোল্ডেন ফ্লিস অর্জনে সাহায্য করে। এমনকি জেসনকে ভালোবাসার জন্য মিডিয়া তার নিজের ভাই, কি নাম? অ্যাপসাইটাসকে হত্যা করে এবং নিজের বাবাকে ধোঁকা দেয়।
এরপর মিডিয়া জিসনকে বিয়ে করে এবং গোল্ডেন ফ্লেস নিয়ে তারা কলকিস রাজ্য থেকে ইওকলাস রাজ্যে চলে আসে। গোল্ডেন ফ্লিস আনার পর জেসন তার চাচা পেলিয়াসকে বলে তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে, কিন্তু পেলিয়াস ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে। এবারও মিডিয়া জেসনকে সাহায্য করে। মিডিয়া তার জাদুবিদ্যা প্রয়োগ করে এবং পেলিয়াসের সন্তানদের দ্বারাই পেলিয়াসকে হত্যা করায়। এরপর জেসন সিংহাসনে বসে রাজা হয়। আসলে এই ঘটনাটা তোমাদের জানতে হবে যে কিভাবে হত্যা করলো। মানে তখন মিডিয়া তার জাদুবিদ্যা ব্যবহার করে পেলিয়াসের মেয়েদের ফাঁদে ফেলে। মিডিয়া পেলিয়াসের মেয়েদের বোঝায় যে তার কাছে এমন একটা জাদু আছে যা দিয়ে একজন মৃত মানুষকে জীবিত করা যায়। প্রমাণ করার জন্য মিডিয়া একটা বৃদ্ধ ভেড়া নিয়ে আসে। সে ভেড়াটিকে টুকরো টুকরো করে কেটে আবার জাদু মন্ত্র দিয়ে কি করে মানে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে, এরপর ভেড়াটাকে আবার সে জীবিত করে। তো পেলেসের মেয়েটা এটা বিশ্বাস করে এবং মিডিয়ার পরামর্শে কি করে পেলেসের মেয়েরা পেলেসকে হত্যা করে এবং মিডিয়ার হাতে তুলে দেয়, কিন্তু মিডিয়া আর তাকে আর জীবিত করে না। এইটাই হইতেছে কি হত্যা করার কাহিনী। এভাবে পেলাস মারা যায়, কিন্তু এ ক্লাসের জনগণ পিলিয়াসের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং জেসন মিডিয়াকে করিন্থে নির্বাসন দেয়। ইতিমধ্যে জেসন মিডিয়ার 2 ছেলে জন্ম হয়েছে। 2 ছেলে জেসন মিডিয়া করিন্থে পৌঁছালে করিন্থের রাজা ক্রেয়ন তাদেরকে থাকতে দেয়। করিন্থ রাজ্যে তাহলে ইও ক্লাস থেকে কোথায় আসলো? করিন্থ ভাইয়া। আর করিন্থ রাজ্যের রাজা কে? ক্রেয়ন। আর ক্রেয়ন ছিল লোভী প্রকৃতির। সে বিলাসবহুল জীবনের আশায় মিডিয়ার কথা না ভেবেই রাজা ক্রেয়নের মেয়ে গ্লাউসকে বিয়ে করে। কে বিয়ে করলো? জেসন। জেসন। এতে মিডিয়া অনেক কষ্ট পায় এবং প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। আসলে নাটকের শুরুতেই এই বিলাপ বা এই কষ্ট এই দুঃখটাই প্রকাশ করছিল নার্স, আর ঘটনা মূলত এইখান থেকেই শুরু। ক্রেয়ন বুঝতে পারে মিডিয়া প্রতিশোধ নিতে পারে, তাই সে সিদ্ধান্ত নেয় মিডিয়াকে দেশ থেকে নির্বাসিত করবে। মিডিয়া এই খবর শুনে ক্রেয়নের পায়ে বসে কান্না করে। সে রাজাকে অনুরোধ করে সন্তানদের মুখে তাকিয়ে হলেও তাকে যেন একদিন সময় দেওয়া হয়। ক্রেয়ন প্রথমে কঠোর ছিল, কিন্তু মিডিয়ার কান্না অনুরোধ দেখে তার মন নরম হয়ে যায়। অবশেষে মিডিয়াকে এই করিন্থে থাকার একদিন অনুমতি দেয়। এই সুযোগে মিডিয়ার প্রতিশোধের পরিকল্পনার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মিডিয়া জানে ক্রেয়নের সামনে নিজেকে দুর্বল মায়ের মতো দেখানোটা কি আসলেই অপমানজনক, কিন্তু সে এটাকে কৌশল হিসেবে ব্যবহার করে। মিডিয়া ভাবে প্রয়োজন হলে আত্মসমর্পণ বিসর্জন দেওয়া যায় যদি এর মাধ্যমে বড় কোনো লাভ হয়। মিডিয়া নিজে বলে, আমি কি লাভ ছাড়া কখনো এই মানুষকে তুষামত করতাম না, প্রয়োজন না থাকলে আমি তার সঙ্গে কথা বলতাম না, এমনকি তাকে ছুঁইতামও না। পরবর্তী দৃশ্যে জেসন আসে। সে মিডিয়াকে বোঝাতে চায় যে কেন সে বিশ্বাসঘাতকতার মতো কাজ করছে। জেসন বলে রাজকন্যাকে বিয়ে করার সুযোগ সে হাতছাড়া করতে পারেনি, কারণ মিডিয়া শুধু একটা বিদেশিনী বর্বর নারী জাতি। সে ভাবে রাজকন্যাকে বিয়ে করলে তার পরিবার ও মিডিয়ার পরিবার একদিন মিলিত হতে পারবে। মিডিয়াকে সে তার উপপত্নী হিসেবে রাখতে চায়। মিডিয়া জেসনের এই যুক্তি বিশ্বাস করে না। কোরাস ও জেসন এর কথা আস্থায় রাখে না। মিডিয়া তাকে স্মরণ করিয়ে দেয়, আমি তোমাকে রক্ষা করেছি, আমি আমার পিতা পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আমি এখন কোথায় যাব? আমি তোমাকে সাহায্য করেছি এবং ড্রাগনকে হত্যা করেছি। তার চোখে জেসনের প্রতিশ্রুতির কোনো মূল্য রাখে না। জেসন বলে মিডিয়া চাইলে তাকে এবং তার সন্তানদের অর্থ সাহায্য দিবে, যাতে নির্বাসনে গিয়ে তারা ভালোভাবে জীবন বাঁচাতে পারে। সে বলে, তুমি যদি যাত্রার জন্য বাড়তি অর্থ চাও বলো, আমি খুশি মনে দেব। কিন্তু মিডিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। মিডিয়া তীব্রভাবে ব্যঙ্গ করে বলে, যাও, বরের সাজে সাজো, হয়তো এমন এক বিয়ে করছো যার জন্য একদিন তুমি অনুতাপ করবে। এরপরে দৃশ্যে মিডিয়ার দেখা হয় এথেন্সের রাজা এজিয়াসের সঙ্গে। মিডিয়ার কে ছিল? এজিয়াস বন্ধু। কোন রাজ্যের রাজা? এথেন্সের। এজিয়াস তাকে বলে বিয়ে করেও এখনো তার কোনো সন্তান নেই। সে সম্প্রতি একটি ওরাকলের কাছে গিয়েছিল, মানে ভবিষ্যৎ বক্তার কাছে। ওরাকল তাকে একটা ভবিষ্যৎবাণী দিয়েছে কি, তুমি যেন মদের পাত্রের মুখ খুলে না দাও। কিন্তু এজিয়াস এই কথার আসল অর্থ বুঝে নাই। মিডিয়া তার নিজের দুঃখের কাহিনী এজিয়াসের কাছে বলে। সে জানায় জেসন তাকে ছেড়ে অন্য বিয়ে করছে এবং তাকে নির্বাসিত করা হবে। মিডিয়া তখন এজিয়াসের কাছে অনুরোধ করে যদি সে এজিয়াসের সন্তানহীনতার সমস্যার সমাধান করতে পারে তবে সে এথেন্সে তাকে আশ্রয় দিবে। এজিয়াস মিডিয়ার প্রতিশোধের পরিকল্পনায় কিছুই জানে না। সে মিডিয়ার অনুরোধে সম্মত হয়। মিডিয়া বুঝতে পারে এথেন্সে আশ্রয় নিশ্চিত করলেই সে কি করতে পারবে, করিন্থে যে তার স্বামী এবং ওই যে তার ক্রেয়নের যে কন্যা গ্লাউস, তার উপর সে ভয়ঙ্কর প্রতিশোধ নিতে পারবে। মিডিয়া এবার নতুন করে প্রতিশোধের কল্পনা শুরু করে। সে ঠিক করে
রাজকন্যা গ্লাউসকে এবং রাজা ক্রেওনকে হত্যা করবে। মিডিয়া তার মিডিয়ার জাদু সূর্যদেবকে ছিল হেলোসের দেয়া সোনার পোশাক এবং মুকুটে বিষ মাখা। মিডিয়া ভাবে গ্লাউসকে উপহার পরে ফেললে সে বিষে মারা যাবে, কিন্তু এখানেই শেষ নয়। মিডিয়া আরো ভয়াবহ সিদ্ধান্ত নেয়, সে তার নিজের সন্তানদেরকেও হত্যা করবে। সন্তানরা কোনো ভুল করেনি, কিন্তু মিডিয়া মনে করে এটা মানে জেসনকে আঘাত করার জন্য এটাই হবে একটা সবচেয়ে বড় উপায়। জেসন যেন সারা জীবন যন্ত্রণা পায়, সে কারণে মিডিয়া এই নিষ্ঠুর প্রতিশোধ নিতে প্রস্তুত হয়। মিডিয়া তখন একটা চালাকির পরিকল্পনা করে, সে জেসনকে আবার ডেকে পাঠায় এবং নাটকীয়ভাবে ক্ষমা চায়। সে ভান করে জেসনকে নতুন করে বিয়ে করে অতিরিক্ত রাগ দেখানো তার ভুল ছিল। জেসন এটা বিশ্বাস করে, মিডিয়া কাঁদতে শুরু করে এবং নির্বাসনের সঙ্গে দুঃখে ভেঙে পড়ার অভিনয় করে। মিডিয়া তখন জেসনকে বোঝায় তাদের দুই সন্তান যদি গ্লাউসকে উপহার দেয়, তবে ক্রেওন হয়তো সন্তানদের নির্বাসন থেকে রেহাই দেবে। জেসন এতে রাজি হয় এবং মিডিয়ার পরিকল্পনা সফল হতে শুরু করে। মিডিয়া জেসনের সামনে শান্ত হয়ে ভান করে কথা বলে। সে বলে, আমার রাগের জন্য ক্ষমা করো, আমি তোমার সিদ্ধান্ত মেনে নিলাম, শুধু একটা অনুরোধ, আমার সন্তানদের জন্য করিন্থে থাকতে দেওয়া হয়। মিডিয়া এরপর জেসনকে বোঝায় যে সন্তানরা রাজকন্যা গ্লাউসকে কিছু উপহার দেবে। এই উপহার হলো কি একটা দামি পোশাক এবং একটা সোনার মুকুট। মিডিয়া বলে এগুলো রাজকন্যার প্রতি শ্রদ্ধা এবং সুরক্ষা প্রার্থনা হিসেবে দেওয়া হবে। আসলে এই উপহারগুলো ছিল কি তার ভয়ঙ্কর ফাঁদ। মিডিয়া বাইরে থেকে ভদ্র এবং অনুতপ্ত স্ত্রী সেজে জেসনকে পুরোপুরি বিশ্বাস করাতে অক্ষম হয়। এরপরে দৃশ্যে একজন বার্তাবাহক ভয়াবহ ঘটনা বর্ণনা করে। জেসন ও মিডিয়ার সন্তানরা উপহার নিয়ে গ্লাউসের কাছে যায়। সেখানে তারা তাকে সোনার পোশাক মুকুট দেয়। গ্লাউস খুশি হয়ে সঙ্গে সঙ্গে পোশাক মুকুট পরে নেয়, কিন্তু অল্প সময়ের মধ্যে বিষের কাজ করতে শুরু করে। গ্লাউস মাটিতে লুটিয়ে পড়ে সে ভয়ঙ্কর যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার শরীর আগুনের মতো জ্বলে ওঠে। ভয়ঙ্কর কষ্টে তার মৃত্যু হয়। তারপর রাজা ক্রেওন মেয়েকে বাঁচাতে ছুটে আসে। তিনি কন্যাকে আঁকড়ে ধরেন, জড়িয়ে ধরেন, কিন্তু বিষাক্ত পোশাক এবং মুকুটের সংস্পর্শে এসে তিনিও আক্রান্ত হন। শেষ পর্যন্ত ক্রেওনও তার কন্যার সাথে ভয়াবহ যন্ত্রণায় মারা যায়। বার্তাবহ চিৎকার করে বলে, হায় কনে, ভয়াবহ যন্ত্রণায় মারা গেল। মিডিয়ার দেওয়া উপহার পড়তে দহনকারী বিষ তার শরীরকে গ্রাস করলো। মেয়েকে বাঁচাতে গিয়া বৃদ্ধ পিতাও মৃত্যুবরণ করলো। মিডিয়া তার প্রথম প্রতিশোধে সফল হয়েছিল। গ্লাউস এবং ক্রেওন মারা গেছে, কিন্তু তাতেই সে থেমে থাকে না। জেসন তাকে অসম্মান করছে, তাকে ত্যাগ করে নতুন পরিবার গড়তে চেয়েছে। তাই মিডিয়া সিদ্ধান্ত নেয় জেসনের নিজের পরিবারকে ধ্বংস করবে, সে তার দুই সন্তানকে হত্যা করবে। মিডিয়া জানে এই সন্তানদেরকে মৃত্যু তাকে ভীষণ কষ্ট দেবে। এক মুহূর্তের জন্য সে দ্বিধায় পড়ে। সে ভাবে সন্তানদের না মারাই কি ভালো হবে, কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজের মন শক্ত করে ফেলে। জেসনকে আঘাত করার সবচেয়ে ভয়ঙ্কর উপায় হয়তো বা এটাই। তাই মিডিয়া প্রতিজ্ঞা করে সন্তানদের হত্যা করে সে জেসনকে সর্বোচ্চ যন্ত্রণা দেবে। মিডিয়ার হাতে ছুরি নিয়ে মঞ্চ থেকে ছুটে যায় সন্তানদের হত্যা করতে। কোরাস আতঙ্কে তাকে থামাতে চায়, তারা তার পিছনে দৌড়ায়, কিন্তু হঠাৎই শোনা যায় শিশুদের ভয়ঙ্কর চিৎকার। মিডিয়া নিজেদের সন্তানদের হত্যা করেছে। কয় মিনিট আছে? 6 মিনিট ভাইয়া। আচ্ছা, তারপর দেখো, তাহলে হত্যা করছে। কিন্তু জেসন রাগে ক্রোধে মঞ্চে ছুটে আসে। সে মিডিয়াকে অভিযুক্ত করে, কারণ মিডিয়া ক্রেওন এবং গ্লাউসকে কি করছে, হত্যা করছে। কিন্তু শীঘ্রই জেসন ভয়াবহ সত্য জেনে যায় যে কি মিডিয়া কি করছে, তার দুই সন্তানকে হত্যা করছে। জেসন চরম যন্ত্রণায় ভেঙে পড়ে। ঠিক তখন হয় তার হাতে সন্তানদের মৃতদেহ। সে সূর্যদেব হেলিওসের দেওয়া আকাশযানে বসে। প্রাচীন বিশ্বে এই দৃশ্য মঞ্চস্থ করা হতো ম্যাকিন নামের বিশেষ যন্ত্র ব্যবহার। এই কার এখান থেকে শব্দ আসে? দেখো, তাহলে এই দৃশ্যগুলো কিভাবে দেখা হইতো বলো? ম্যাচান্স নামের একটা যন্ত্র আছে, সেটা ব্যবহার করে, যা সাধারণত দেবতা বা দেবীদের উপস্থিতি দেখাতে ব্যবহৃত হতো এই যন্ত্রটা। এখানে মিডিয়াকে প্রায় দেবীর মতো শক্তিশালী রূপে দেখানো হতো। মিডিয়া তখন জেসনের সামনে কঠোরভাবে দাঁড়ায়। সে জেসনের যন্ত্রণাটা দেখে উপভোগ করে। মিডিয়া বলে, আমি আমার সন্তানদের মৃতদেহ তোমার কাছে রেখে যাচ্ছি না, আমি তাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, যাতে হেরার পবিত্র স্থানে তাদেরকে কবর দিতে পারি। আর তুমি যে আমার এত ক্ষতি করছো, তোমার জন্য আমি অমঙ্গলময় পরিস্থিতি ভবিষ্যৎবাণী করছি। জেসন তার সন্তানদের ছুতেও পারে না। মিডিয়া সবকিছু নিয়ে চলে যায়, আর জেসন শূন্য হাতে ভেঙে পড়ে। জেসন মিডিয়াকে অভিশাপ দিয়ে বলে যে সে দেবতা এবং মানুষের চোখে সবচেয়ে ঘৃণিত নারী। কিন্তু মঞ্চে হেলিওসের পাঠানো রথে মিডিয়ার উপস্থিতি এক ভিন্ন সত্য প্রকাশ করে। এখনো দেবতারা তার পাশে আছে, কারণ
ওই যতই জ্যাসন মিডিয়াকে অভিশাপ দেখ না কেন যে কি তুমি দেবতাদের নামে কি ঘৃণিত নারী, কিন্তু এখানে তো হেলিয়াস একটা রথ পাঠাইছে মিডিয়াকে নেওয়ার জন্য। তাহলে মানে কি এটাই সত্য যে না, মিডিয়ার পক্ষে এখনো দেবতারা আছে? সমালোচক বার্নার্ড ক্যানক্স বলে, মিডিয়ার শেষ দৃশ্যটি ইউরিপিডিস এর অন্যান্য নাটকের দেবতা বা দেবীদের আবির্ভাবের সঙ্গে মিলে যায়। দেবতাদের মতো মিডিয়াও মানুষের হিংসাত্মক কাজ থামিয়ে দেয়, নিজের ভয়ঙ্কর প্রতিশোধ ন্যায়সঙ্গত বলে ঘোষণা করে, মৃতদের কবর দেওয়ার ব্যবস্থা করে, ভবিষ্যৎ বাণী করে এবং একটি নতুন পূজা প্রতিষ্ঠার করা ঘোষণা দেয়। সবশেষে মিডিয়া হেলিউসের রথে চেপে অ্যাথেন্সে পথে পালিয়ে যায়। জেসন ভেঙে পড়ে আর করিন্থ হয়ে যায় কি শোক এবং ধ্বংস। নাটকের শেষে কোরাস গভীরভাবে ভাবতে থাকে যে জেওস এবং দেবতাদের ইচ্ছার কথা। তারা বলে কি দেবতাদের ইচ্ছা বিচিত্র, যা আমরা আশা করিনি দেবতারা তা ঘটিয়ে দেয়, যা আমরা ভেবেছিলাম তা কখনো ঘটে না। আর এই নাটকের অভিজ্ঞতা হইতেছে কি মূল প্রমাণ। অর্থাৎ এটাই হলো শেষ কাহিনী।